নমস্কার। সায়নাচার্যকে নিয়ে আলোচনার তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। তার প্রারম্ভে একটি কথা আমরা বলতে চাই যে সায়নাচার্য তিনি নিজে কোনো দর্শন কিন্তু প্রতিষ্ঠা করেননি। তিনি প্রধানত একজন বৈদিক ভাষ্যকার, ভেদিক এক্সেগেট। তাই তাকে আচার্য শঙ্কর কিংবা আচার্য কুমারিল, প্রভাকর, গৌতম, কনাদ কিংবা মহর্ষি কপিলের মতো যে দর্শন প্রবক্তারা রয়েছেন, যে সমস্ত আমাদের ভারতীয় দর্শন প্রবর্তকেরা রয়েছেন, তাদের সঙ্গে তুলনা যদি আমরা করতে চাই, যা আমরা এই পর্বে করব, বিভিন্ন দর্শনের সাথে আচার্য সায়নের একটা তুলনা, তার ভাষ্যের তুলনা। সেখানে এই জায়গাটা দেখব যে তুলনার ভিত্তিটা কি। আচার্য সায়ন তো কোনো দার্শনিক মতবাদ প্রতিষ্ঠা করেননি, তাই না? সুতরাং এই তুলনার ভিত্তি হবে ভাষ্য পদ্ধতি, হ্যাঁ, এবং কোনো রকম দর্শন প্রতিষ্ঠা নয়। এই দৃষ্টিভঙ্গি ঐতিহাসিকভাবে যথাযথ, আমরা এটা মনে করি। প্রত্যেকটা শাস্ত্রীয় এবং দার্শনিককে যুক্তিসহ আমরা একটু ব্যাখ্যা করার এখানে চেষ্টা করব। প্রথমে আসি আদি শঙ্করাচার্য। আচার্য শঙ্কর এবং আচার্য সায়নের ভাষ্য, এর মধ্যে একটা তুলনামূলক আলোচনা। ঋগ্বেদের একটি শ্লোক, একটি সূক্তকে যদি আমরা দেখি, একং সদ্বিপ্রা বহুধা বদন্তি, এই যে শঙ্করাচার্য এই মন্ত্রকে উপনিষদে সর্বং খলিদং ব্রহ্ম এবং নেহ নানাস্তি কিঞ্চন, এর সঙ্গে মিলিয়ে এক পরম ব্রহ্মের অদ্বৈত স্বরূপ প্রতিষ্ঠায় ব্যবহার করেছেন। তার উদ্দেশ্য ছিল বেদের চূড়ান্ত তত্ত্ব অর্থাৎ বেদান্তকে ব্যাখ্যা করা। কিন্তু সায়নাচার্যের ভাষ্য, সেখানে আমরা কি দেখছি? এখানে তিনি অগ্নি, ইন্দ্র, বরুণ, মিত্র প্রভৃতি দেবতার যে স্তব, এগুলো হলেও তিনি তার ভাষ্যে বলছেন এখানে বিভিন্ন দেবতাদের স্তব হলেও সত্য কিন্তু এক। অর্থাৎ তিনি মন্ত্রের, অর্থাৎ সায়নাচার্য মন্ত্রের যজ্ঞ প্রতিষ্ঠা, যজ্ঞ প্রসঙ্গ, দেবতা, ঋষি, ছন্দ এবং শব্দার্থ বিশ্লেষণ করেছেন। তারপর সেই মন্ত্রের দার্শনিক তাৎপর্য উল্লেখ করেছেন। এই জায়গাটা লক্ষ্য করা প্রত্যেকটি মন্ত্রের ক্ষেত্রে। আচার্য শঙ্করের লক্ষ্য হচ্ছে দর্শন, সায়নাচার্যের লক্ষ্য হচ্ছে বৈদিক অর্থ উদ্ধার। এবার পূর্ব মীমাংসার দিকে যদি আমরা তাকাই, সেখানে আমরা দেখব পূর্ব মীমাংসা বা দর্শন, কুমারিল ভট্ট এবং প্রভাকর, তাদের প্রধান উদ্দেশ্য ধর্ম বা যজ্ঞ কর্মের বিধান। তাদের সূত্র চৌদনা লক্ষণা অর্থ ধর্ম, জৈমিনী সূত্রে আমরা পাচ্ছি চৌদনা লক্ষ্মণ অর্থ ধর্ম। যদি আমরা ঋগ্বেদের প্রথম সূক্তটাকে দেখুন, অগ্নিমিলে পুরোহিতম, মীমাংসকরা কী করছেন এখানে? অগ্নিকে যজ্ঞের কেন্দ্ররূপে ব্যাখ্যা করেছেন।
সায়নাচার্য যজ্ঞের গুরুত্ব অস্বীকার করেননি, তিনিও যাজ্ঞিক দৃষ্টি থেকেই তার ভাষ্য রচনা করেছেন, এটা ঠিক। কিন্তু পাশাপাশি অগ্নি শব্দের ব্যুৎপত্তি, নিরুক্তের ব্যাখ্যা, ব্রাহ্মণ গ্রন্থের উদ্ধৃতি, যজ্ঞে পুরোহিতের কার্য, দেবতার প্রতীকী অর্থ সবই তিনি আলোচনা করেছেন, যা আমরা গত পর্বে বিস্তৃতভাবে আলোচনা করেছি। ঠিক এখানেই আরেকটি কথা আবার পুনরাবৃত্তি করছে। এই পর্ব যারা শুনছেন তাদের কাছে, নতুন করে যারা এই পর্ব প্রথম শুনছেন তাদের কাছে অনুরোধ, তারা প্রথম এবং দ্বিতীয় পর্বটি অবশ্যই শুনে নেবেন, তাহলে এই ধারাবাহিকতা রক্ষা হবে এবং আচার্য সায়নকে বুঝতে সুবিধে হবে। অর্থাৎ এইখানে আমরা দেখলাম আচার্য শঙ্কর তিনি মীমাংসাকে অতিক্রম করে সমন্বিত একটা ভাষ্য রীতি গড়ে তুলেছেন। ন্যায় বৈশেষিকের সঙ্গে সায়নের কি পার্থক্য? মহর্ষি গৌতমের ন্যায় এবং মহর্ষি কণাদের হচ্ছে বৈশেষিক দর্শন। সেখানে প্রমাণ অর্থাৎ প্রত্যক্ষ, অনুমান, উপমান এবং শব্দ ও যুক্তি হচ্ছে মুখ্য। এইগুলোকেই মুখ্যত তারা ধরেছেন। সায়নাচার্য যুক্তিকে অস্বীকার করছেন না, কিন্তু লক্ষ্য করবেন তিনি বলছেন বেদের অর্থ নির্ধারণে কেবল যুক্তি যথেষ্ট নয়। এখানেই তার অনন্যতা। তিনি ব্যবহার করেছেন পাণিনির ব্যাকরণ, যাস্কের নিরুক্ত, ব্রাহ্মণ, আরণ্য, কল্পসূত্র, পূর্ববর্তী আচার্যদের ভাষ্য, এই সবই তিনি গ্রহণ করেছেন। তাহলে তার বৈশিষ্ট্য কোথায়, তার বিশিষ্টতাটা কোথায়? যুক্তি তার কাছে হচ্ছে সহায়ক। যেখানে আচার্য কণাদ এবং গৌতমের কাছে যুক্তি হচ্ছে প্রধান, প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ এবং যুক্তিকে তারা মুখ্যভাবে ধরেছেন, সেখানে আচার্য সায়ন যুক্তি হচ্ছে তার কাছে সহায়ক, মূল ভিত্তি হচ্ছে বৈদিক পরম্পরা। এই জায়গাটা যেন আমরা ঠিক মতন ধরতে পারি। এবার আসুন অপর দুটি দর্শন, সাংখ্য এবং যোগ। মহর্ষি কপিল প্রকৃতি এবং পুরুষকে দুটি স্বতন্ত্র তত্ত্ব বলেছেন। মহর্ষি পতঞ্জলি তিনি কি বলছেন? যোগশ্চিত্ত বৃত্তি নিরোধ, এই হচ্ছে তাদের মূল বক্তব্য। পুরুষ সূক্ত ঋগ্বেদের, যার আলোচনা আমরা সায়নের ভাষ্য অনুসারে গত পর্বে করেছি, সেখানে আমরা কি দেখলাম? তিনি বিশ্বপুরুষের প্রতীকী ব্যাখ্যাকে একত্রে উপস্থাপন করেছেন। পুরুষ সূক্তে সাংখ্যের পুরুষ তত্ত্বের মধ্যে তার ভাষ্য কিন্তু সীমাবদ্ধ নয়। বৈদিক প্রতীক, যোগ্য দর্শনের একটা সমন্বয় আমরা তার ভাষ্যের মধ্যে লক্ষ্য করছি। এবার যদি আমরা বলি সায়নাচার্যের মৌলিকতা কি, তিনি কি কেবলই পূর্ববর্তী আচার্যদের মত সংগ্রহ করেছেন? তা তো নয়। কেবলমাত্র কি তিনি নিরুক্ত, ব্যাকরণ ইত্যাদির মধ্যে তার মানে ব্রাহ্মণ, আরণ্য, কল্পসূত্র এসবের মধ্যে তার বক্তব্যকে সীমাবদ্ধ রেখেছেন? তাও নয়। সায়নাচার্যের মৌলিকতা তিনটি স্তরে। প্রথম, সমন্বয়, যাকে আমরা বলি সিনথেসিস। হ্যাঁ, তিনি ব্যাকরণ, নিরুক্ত, মীমাংসা, বেদান্ত, ব্রাহ্মণ সাহিত্য সমস্ত কিছুকে নিয়েছেন, কিন্তু সব কিছুকে একত্রে প্রয়োগ করেছেন। এটা হচ্ছে তার অনন্যতা। এবং শুধু কি তাই, সিনথেসিসই কেবল তার মধ্যে, সমন্বয় কেবল না, তার পাশাপাশি আমরা দেখছি প্রিজার্ভেশন, সংরক্ষণ। লুপ্ত বহু বৈদিক ভাষ্যকারের মত
তার ভাষ্যের মাধ্যমে সংরক্ষিত হয়ে আছে, এটাও তার অন্যতম মৌলিকতা। তৃতীয়, পদ্ধতিগত মৌলিকতা, যেটাকে আমরা বলি মেথোডোলজিক্যাল অরিজিনালিটি। প্রতিটি সূক্তে লক্ষ্য করবেন তিনি সাধারণত কিভাবে আসছেন। প্রত্যেকটা সূক্ত সায়নাচার্য যখন তার ভাষ্য রচনা করছেন, প্রত্যেকটি সূক্তের আদিতে ঋষি, দেবতা, ছন্দ, পদার্থ, প্রসঙ্গ এবং প্রয়োগ, সবার শেষে প্রয়োগ, যাজ্ঞিক প্রয়োগ। কেবলমাত্র যাজ্ঞিক প্রয়োগ নয়, ওই সূক্তের ঋষিকে, দেবতাকে, ছন্দ কি, পদার্থ কি, কোন প্রসঙ্গে এসেছে এবং কিভাবে তার প্রয়োগ করতে হবে, এই ধারাবাহিক একটা কাঠামো তিনি অনুসরণ করছে প্রত্যেকটি সূক্তের ভাষ্যে। এত সুসংবদ্ধ এবং সর্বাঙ্গীন একটা ভাষ্য এরকম কিন্তু আমরা আগে দেখিনি। যদিও থাকে কিছু কম, মানে সামান্য হয়তো কোনো উদাহরণ আছে, কিন্তু সায়নাচার্যর এটাই হচ্ছে তার বৈশিষ্ট্য বা বিশিষ্টতা। তাহলে তিনটে: সিনথেসিস, প্রিজার্ভেশন এবং মেথোডোলজিক্যাল, এটা হচ্ছে তার মৌলিকতা। অর্থাৎ ভারতীয় দর্শনের ইতিহাসে আচার্য শঙ্কর, কুমারিল, গৌতম বা কপিল তারা প্রধানত তত্ত্ববিদ এবং তত্ত্ব নির্মাণ করেছেন, দর্শনের তত্ত্ব আমরা পাচ্ছি। সায়নাচার্য ঐতিহাসিক কৃতিত্ব হলো সায়নাচার্যের বৈদিক ব্যাখ্যার একটা সর্বাঙ্গীন শাস্ত্রসম্মত ও সমন্বিত পদ্ধতি নির্মাণ করেছেন, যার ফলে সমগ্র বেদ সংহিতার অর্থ পরবর্তী যুগে সংরক্ষিত হয়েছে। এই কারণে আধুনিক ভারতীয় ও পাশ্চাত্য বৈদিক দার্শনিকেরা, পণ্ডিত মানুষেরা, গবেষকেরা সায়নাচার্যের ভাষ্যকে বেদ অধ্যয়নের অন্যতম প্রধান ভিত্তি হিসেবে গণ্য করেন। এবার আসুন সায়নাচার্যের সাথে বৌদ্ধ দর্শন এবং জৈন দর্শনের যদি আমরা তুলনা করি, সেখানটা যদি আমরা দেখি, কি দেখব? মনে রাখতে হবে একই কথা, তিনি কোনো দর্শনের প্রতিষ্ঠা করেননি তিনি কোনো দর্শন, তিনি বৈদিক শাস্ত্রে ভাষ্যকার। তাহলে তার দৃষ্টিভঙ্গি, জ্ঞানতত্ত্ব এবং শাস্ত্রের কর্তৃত্ব এবং তার মোক্ষ বা মুক্তির ধারণা, এই বিষয়গুলির ভিত্তিতে আমরা তার সঙ্গে বৌদ্ধ এবং জৈন দর্শনের তুলনা করতে পারি। সায়নাচার্য বেদকে অপৌরসেয়, অনাদি এবং সর্বোচ্চ প্রমাণ, শব্দ প্রমাণ বলে গ্রহণ করেছে। এই তার সমস্ত ভাষ্যের ভিত্তি হচ্ছে বেদের শত প্রামাণ্য। কিন্তু যদি আমরা বৌদ্ধ দর্শনে আসি, তা বৌদ্ধরা বেদকে সর্বোচ্চ প্রমাণ হিসেবে স্বীকার করেন না। ভগবান গৌতম বুদ্ধ প্রত্যক্ষ অভিজ্ঞতা, যুক্তি এবং অনুশীলনের উপর জোর দেন। জৈন দর্শনে ভগবান মহাবীর তিনি জৈন দর্শনেও বেদের অপৌরুষতাকে স্বীকার করেন না। তীর্থঙ্কর যারা আছেন জৈন ধর্মের, তাদের জ্ঞানকেই সেখানে অধিক গুরুত্ব দেওয়া হয়। শাস্ত্রের কর্তৃত্বের প্রশ্নে সায়নাচার্য এবং বৌদ্ধ ও জৈন দর্শনের মধ্যে একটা মৌলিক পার্থক্য রয়েছে। যজ্ঞ সম্পর্কে যে ধারণা, সেখানে আমরা দেখছি সায়নাচার্যের ভাষ্যে যজ্ঞ হচ্ছে বৈদিক জীবনের কেন্দ্র। অগ্নি মিলে পুরোহিতম, এই ভাষ্যে তিনি যজ্ঞের ধর্মীয় ও সামাজিক, কেবল ধর্মীয় না, ধর্মীয় ও সামাজিক গুরুত্ব ব্যাখ্যা করেছেন।
বৌদ্ধ দর্শনে বাহ্যিক যজ্ঞের অনুষ্ঠানের পরিবর্তে সেখানে শীল অর্থাৎ চরিত্র, সমাধি ও প্রজ্ঞাকে তারা মূল বলে গ্রহণ করেছে, মূল ধর্ম বলে গ্রহণ করেছে। জৈন ধর্ম তারাও অহিংসাকে সর্বোচ্চ আদর্শ হিসেবে স্বীকার করেছেন, তাই যজ্ঞকে তারা গ্রহণ করেন না। যজ্ঞের মূল্যায়নের একটা মৌলিক পার্থক্য জৈন বৌদ্ধর সাথে সায়ন ভাষ্যের মধ্যে আমরা দেখছি। এবার আসুন কর্মতত্ত্বের ভিত্তিতে যদি আমরা দেখি, সায়নাচার্যের তিনি কি করছেন? সায়নাচার্য, ভগবান বুদ্ধ, ভগবান মহাবীর, এই তিনজনেই, তিন পক্ষই কর্মফল ও নৈতিক দায়িত্বকে স্বীকার করছেন। এখানে কিন্তু একটা মিল, অদ্ভুত মিল দেখছি। অমিল কোথায়? সায়নাচার্যের মতে বৈদিক বিধিসম্মত কর্ম ধর্ম সাধনের অঙ্গ। বৌদ্ধ মতে কর্ম হচ্ছে মানসিক ইচ্ছা, চেতনা নির্ভর। জৈন মতে কর্ম হচ্ছে সূক্ষ্ম পদার্থের মতো আত্মায় আবদ্ধ হয়। এবার আত্মা সম্পর্কে দেখুন, সায়নাচার্য উপনিষদীয় আত্মতত্ত্বকে স্বীকার করেন। আত্মা নিত্য, তিনি এই মতবাদে বিশ্বাসী। বৌদ্ধ দর্শন সেখানে অনাত্মবাদ অর্থাৎ স্থায়ী আত্মা স্বীকার করে না। জৈন দর্শন একটু আলাদা, তারা আত্মাকে নিত্য বলছেন, কিন্তু অসংখ্য পৃথক আত্মা রয়েছে, এটাকে তারা বলছেন অসংখ্য পৃথক আত্মা। আমার বৈদিক ভাষ্যে অর্থাৎ আত্মা এক, অবিনশ্বর, সেই পরমাত্মারই ক্ষুদ্র ক্ষুদ্র এবং উপস্থিতি প্রাণে প্রাণে জীবে জীবে রয়েছে, কিন্তু সব এক। বৌদ্ধ তো অনাত্মবাদ, স্থায়ী আত্মা নেই তারা। জৈন দর্শন আত্মাকে নিত্য বলছেন, স্বীকার করছেন, কিন্তু আত্মার অসংখ্য আত্মার একত্বকে তারা স্বীকার করছে না। এইটা হচ্ছে তফাৎ। ফলে জৈনের সাথে আমাদের আংশিক মিল আছে, সায়ন ভাষ্যে বা বৈদিক ভাষায় আংশিক মিল, বৌদ্ধের সাথে মৌলিক অমিল। এবার যদি মোক্ষ বা মুক্তির ধারণায় আসি, সেখানে আমরা কি দেখছি? বৈদিক কর্ম, উপাসনা ও ব্রহ্মবিদ্যার সমন্বয়ে মোক্ষ লাভ হয়। উপাসনা এবং অর্থাৎ উপাসনার মাধ্যমে, কিংবা শুধু উপাসনা না, উপাসনা ও ব্রহ্মবিদ্যার সমন্বয়ে মোক্ষ লাভের কথা সায়ন ভাষ্যে বলেছে। কর্ম, উপাসনা ও ব্রহ্মবিদ্যার সমন্বয়ে মোক্ষ লাভ হয়। কর্ম এখানে বৈদিক কর্ম, এটা হচ্ছে সায়নাচার্যের ভাষ্যে। বৌদ্ধ দর্শনে হচ্ছে নির্বাণ। নির্বাণই হচ্ছে দুঃখ ও তৃষ্ণার সম্পূর্ণ নিবৃত্তি। জৈন দর্শন, সেখানে জৈন দর্শন কর্মবন্ধন মুক্ত বিশুদ্ধ জীবী মোক্ষ লাভ করে, এ কথা তারা বলছেন। তিন পক্ষই অর্থাৎ সায়নাচার্য, বৌদ্ধ দর্শন এবং জৈন দর্শন মুক্তিকে মানব জীবনের চূড়ান্ত লক্ষ্য বলে স্বীকার করেন। কিন্তু এই তিনটি ক্ষেত্রে অর্থাৎ সায়নাচার্যের ভাষ্যে এবং ওই দুটি দর্শনে মুক্তির প্রকৃতি ও পথ আলাদা আলাদা। এবার যুক্তি বা চিন্তা পদ্ধতির দিক থেকে যদি আমরা এই সায়নাচার্যের ভাষ্য এবং বৌদ্ধ জৈন দর্শনকে যদি আমরা দেখি, সায়নাচার্য ন্যায়, মীমাংসা, ব্যাকরণ, নিরুক্তের সাহায্যে বেদের অর্থকে ব্যাখ্যা করেছেন। বৌদ্ধ দার্শনিক নাগার্জুন ও ধর্মকীর্তি স্বাধীন যুক্তিবিদ্যার বিকাশের পক্ষে সওয়াল করেছেন। জৈন দার্শনিকেরা অনেকান্তবাদ এবং বহুপক্ষীয় সত্য ধারণার প্রতিষ্ঠার পক্ষে সওয়াল করেছেন। তাহলে সায়নের যুক্তি হচ্ছে শাস্ত্র ব্যাখ্যার সহায়ক,
বৌদ্ধ জৈন দর্শনের যুক্তি সেখানে নিজেই স্বাধীন অনুসন্ধানের প্রধান মাধ্যম। একটা বিরাট তফাৎ এখানে কিন্তু রয়েছে। তাহলে গুরুত্বপূর্ণ মিলটা কোথায় পাচ্ছি? নৈতিক জীবনকে এই সায়নাচার্য, ভগবান বুদ্ধ এবং জৈন অর্থাৎ মহাবীর, ভগবান মহাবীর, তারা নৈতিক জীবনকে এই তিনজনই গুরুত্ব দিয়েছেন। জ্ঞান চর্চার মর্যাদাকে তিনজনই স্বীকার করেছেন, শৃঙ্খলাপূর্ণ জীবনের কথা বলেছেন। মুক্তির লক্ষ্য শিষ্য পরম্পরার স্বীকৃতিও তারা দিয়েছেন। সায়নাচার্যের দৃষ্টিভঙ্গি মূলত বৈদিক সমন্বয়বাদী। তিনি বেদকে সর্বোচ্চ প্রমাণ ধরে তার ভাষ্য রচনা করেছেন। বৌদ্ধ দর্শন অভিজ্ঞতা এবং অনাত্মবাদকে এবং জৈন দর্শন অহিংসা, অনেকান্তবাদ এবং জীবতত্ত্বকে কেন্দ্র করে বিকশিত হয়েছে। তাই মৌলিক তাত্ত্বিক পার্থক্য থাকা সত্ত্বেও আমরা বলবো জ্ঞান সাধনা, নৈতিকতা, আত্মসংযম ও মুক্তির আকাঙ্ক্ষা, এই ক্ষেত্রগুলিতে এই তিনটি ভাষ্য এবং দুটি দর্শনের মধ্যে একটা গভীর সাংস্কৃতিক ও আধ্যাত্মিক মিল আমরা লক্ষ্য করছি। এই কারণেই ভারতীয় দর্শনের ইতিহাসে সায়নাচার্যের ভাষ্য, বৌদ্ধ দর্শন এবং জৈন দর্শন এরা পরস্পরের বিরোধী হয়েও একই বৃহত্তর বৌদ্ধিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ ধারা হিসেবে বিবেচিত হয়েছে। এটা বিশেষভাবে লক্ষ্য করার। আরেকভাবে আমরা সায়নাচার্যকে আজকে দেখব এবং দেখা উচিত সায়নাচার্যকে ভালো করে বোঝার পরবর্তী সময়ে, অর্থাৎ সায়নাচার্য সম্পর্কে বিভিন্ন মনীষীরা তার পরবর্তী সময়ে বা আধুনিক সময়ের মনীষীরা সায়নাচার্যের ভাষ্য নিয়ে কি মতামত দিয়েছে, তাদের কি সিদ্ধান্ত, তাদের কি দৃষ্টিভঙ্গি। এখানে একটা কথা আমরা প্রথমেই বলবো যে সব মনীষী সায়নাচার্য সম্পর্কে সরাসরি বিস্তারিত মতামত রেখে যাননি। তাই যেখানে প্রত্যক্ষ উদ্ধৃতি আছে সেগুলি আমরা উল্লেখ করব, আর যেখানে তাদের রচনা থেকে মূল্যায়ন অনুমান করা যায় সেখানে সেটা পরোক্ষ মূল্যায়ন হিসেবে আমরা গ্রহণ করব। এই দৃষ্টিভঙ্গি অনুসারে আমাদের এই আলোচনা। প্রথমে আসি স্বামী দয়ানন্দ সরস্বতী, আর্য সমাজের। তিনি কিন্তু সায়নাচার্যের ভাষ্যের সবচেয়ে বড় সমালোচক। তার প্রধান আপত্তি কোথায়? তিনি বলছেন, অর্থাৎ স্বামী দয়ানন্দ, তিনি বলছেন সায়নাচার্য বেদের অনেক মন্ত্রকে অতিরিক্ত যজ্ঞ কেন্দ্রিকভাবে ব্যাখ্যা করেছেন। একেশ্বরবাদী তত্ত্ব অনেক ক্ষেত্রে আড়াল পড়েছে। স্বামী দয়ানন্দ মনে করতেন বেদের প্রকৃত অর্থ নির্ণয়ে নিরুক্ত ব্যাকরণ ও ঋষিদের অভিপ্রায়কে আরও স্বাধীনভাবে বিচার করা উচিত। তবে দয়ানন্দ কখনো সায়নের পাণ্ডিত্যকে অস্বীকার করেননি। তার আপত্তি ছিল মূলত ব্যাখ্যা পদ্ধতি নিয়ে। এবার আসি আরও পরবর্তী স্বামী বিবেকানন্দের, তার দৃষ্টিভঙ্গি নিয়ে। স্বামী বিবেকানন্দ সায়নাচার্যের ভাষ্যের ঐতিহাসিক গুরুত্বকে অস্বীকার করেননি, কিন্তু তার মতে তিনি তার গুরুত্বকে, সায়নাচার্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটা সীমাবদ্ধতাকে কিন্তু তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন।
বিবেকানন্দের মতে বেদ বহুমাত্রিক, একটিমাত্র ভাষ্যে তার পূর্ণ অর্থ ধরা যায় না। সায়নের ভাষ্য বিবেকানন্দের মতে অত্যন্ত মূল্যবান, কিন্তু সেটি বেদের একমাত্র বা চূড়ান্ত অর্থ নয়। অর্থাৎ তিনি সম্মান ও স্বাধীন ব্যাখ্যা উভয়কেই গ্রহণ করেছেন। এবার আসি শ্রী অরবিন্দ সম্পর্কে, যিনি একজন বেদের অন্যতম ভাষ্যকার। শ্রী অরবিন্দ তার দ্য সিক্রেট অফ বেদে বলেছেন, সায়নাচার্যের ভাষ্য বৈদিক যজ্ঞ ও আচার বোঝার জন্য অমূল্য, কিন্তু তিনি মনে করেন ঋগ্বেদের গভীর মনস্তাত্ত্বিক ও আধ্যাত্মিক প্রতীকধর্মী অর্থ সায়নাচার্য সম্পূর্ণরূপে উদ্ঘাটন করতে পারেননি। অগ্নি, ইন্দ্র, সরস্বতী প্রভৃতি দেবতাকে শ্রী অরবিন্দ অন্তর্জাগতিক শক্তির প্রতীক হিসেবে ব্যাখ্যা করেছেন। অতএব শ্রী অরবিন্দের মতে সায়নাচার্য ভুল নন, বরং তিনি একটি স্তরের ব্যাখ্যা করেছেন মাত্র। আরও বহু স্তরীয় ব্যাখ্যা সম্ভব শ্রী অরবিন্দের মতে। শ্রীমৎ অনির্বাণ, যিনি বেদের একজন গুরুত্বপূর্ণ ভাষ্যকার আধুনিক সময়ের, সমন্বিত মূল্যায়নের মাধ্যমে তিনি আচার্য সায়নকে দেখছেন। তিনি তার রচনার মধ্যে, তার মতে, শ্রীমৎ অনির্বাণের মতে তার দৃষ্টিভঙ্গিটা অত্যন্ত ভারসাম্যপূর্ণ, আমরা এটা লক্ষ্য করব। তার মতে সায়নাচার্য বৈদিক ঐতিহ্যের সর্বশ্রেষ্ঠ সংরক্ষকদের একজন। তিনি আচার্য সায়নকে সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছে তার সংরক্ষণ ক্রিয়া, সংরক্ষক। কিন্তু বেদের ভাষা বহুস্তরীয়, তাই সায়নের ভাষ্যই শেষ কথা নয়। এটা অবশ্য সায়নাচার্য নিজেও দাবি করেননি। ভাষাতত্ত্ব, দর্শন, যোগানুভূতি ও আধ্যাত্মিক উপলব্ধি সব মিলিয়ে বেদকে বুঝতে হবে। এটা ঠিক, সায়নাচার্য তিনি এই দিকটাকেই তুলে ধরেছেন, তিনি একটা পথকে খুলে দিয়েছেন, কিন্তু এটাই একমাত্র পথ এবং একমাত্র বক্তব্য তা নয়, এ দাবি তিনি করেননি। কিন্তু গুরুত্বপূর্ণ এটা যে শ্রীমৎ অনির্বাণ যা বলছেন সায়ন সম্পর্কে, সায়নাচার্য কিন্তু সেই পথের রেখাকেই উন্মোচন করে দিয়েছেন। তার পথে এবার অনেকেই যেতে চলবেন, নানা দৃষ্টিভঙ্গি হবে, বেদের নানান ব্যাখ্যা হবে, সেটাই স্বাভাবিক। আধুনিক যে সমস্ত ভারতবর্ষের বৈদিক পণ্ডিতেরা রয়েছেন, সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে, বৈদিক গবেষণা প্রতিষ্ঠানে, ঐতিহ্যবাহী যে সমস্ত এই বৈদিক চর্চার প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেখানকার পণ্ডিত সমাজ, বিদ্বান মানুষেরা তারা মনে করেন সায়নাচার্য ছাড়া বৈদিক অধ্যয়ন প্রায় অসম্ভব। যদিও আধুনিক ভাষাতত্ত্ব, প্রত্নতত্ত্ব এবং তুলনামূলক ইন্দো ইউরোপীয় ভাষা বিজ্ঞান বেদের দৃষ্টিভঙ্গির বা বেদ পর্যালোচনায় নতুন দৃষ্টিভঙ্গি যুক্ত করেছে, তবু কিন্তু এত সত্ত্বেও আমরা বলবো সায়নাচার্যের গুরুত্ব এতটুকু হ্রাস পায়নি। পাশ্চাত্য যে সমস্ত বৈদিক গবেষকেরা রয়েছেন বা ছিলেন, তাদের রচনা, যেমন ফ্রিডরিখ ম্যাক্স মুলার, রাল্ফ টি.এইচ. গ্রিফিথ, আর্থার অ্যান্টনি ম্যাকডোনেল, আর্থার ভেরিডেল, কিথ প্রমুখ সায়নাচার্যের ভাষ্যকে ঋগ্বেদ বোঝার প্রধান ঐতিহ্যগত উৎস হিসেবে গ্রহণ করেছে। একথা তো আমরা গত পর্বে বারবার বলেছি, এবং এই সমস্ত পাশ্চাত্য পণ্ডিতেরা
তারা এটা মুক্ত কণ্ঠে স্বীকার করেন যে আচার্য সায়ন যদি তার ভাষ্য এভাবে রচনা না করতেন তাহলে তাদের পক্ষে ভারতবর্ষের এই বৈদিক সাহিত্যে প্রবেশ করা দুষ্কর হতো। এটা তারা বারবার স্বীকার করেছেন। তবে আধুনিক পাশ্চাত্য গবেষণায় এটিও বলা হয় যে সায়নের ভাষ্য মধ্যযুগীয় বৈদিক ব্যাখ্যার প্রতিনিধিত্ব করে, আধুনিক বৈদিক ভাষ্যের প্রতিনিধিত্ব করে না। এটা তো সম্ভবই নয়, কারণ আমরা যে কথা বলছি সায়নাচার্য বৈদিক ভাষ্যরেখার যে আধুনিক দৃষ্টিভঙ্গি তার পথিকৃৎ, এটুকু আমরা বলতে পারি। বর্তমান সময়ের সামগ্রিক মূল্যায়ন দিক থেকে যদি আমরা দেখি যে ঐতিহাসিকভাবে সায়নাচার্য সর্বশ্রেষ্ঠ বৈদিক ভাষ্যকারদের অন্যতম। দার্শনিকভাবে তিনি কিন্তু নতুন কোনো দর্শনের প্রতিষ্ঠাতা নন, কিন্তু অসাধারণ শাস্ত্র সমন্বয়কারী। ভাষাতাত্ত্বিক দৃষ্টিভঙ্গিতে তার ভাষ্য অপরিহার্য প্রাথমিক উৎস, আর আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে যদি সায়নাচার্যকে আমরা বিশ্লেষণ করি, দেখি, তাহলে তার ভাষ্য মূল্যবান, কিন্তু বেদের সব সম্ভাব্য অর্থকে সম্পূর্ণরূপে ধারণ করে এমন কথা বলা যায় না। যাই হোক, এটা ঠিক ভারতীয় বৈদিক ঐতিহ্য সংরক্ষণে সায়নাচার্যের অবদান অসাধারণ এবং বেদ চর্চার ইতিহাসে তার স্থান আজও অনন্য। তার ভাষ্যকে অতিক্রম করে নতুন নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে বেদের আলোচনা সম্ভব, কিন্তু তাকে উপেক্ষা করে গুরুতর কোনো বৈদিক গবেষণা করা কঠিন। এবার সায়নাচার্যের ভাষ্য বোঝার জন্য তার লেখা পড়লেই হয় না। কোনো কোনো পূর্ববর্তী দার্শনিক, ভাষাতাত্ত্বিক ও বৈদিক ব্যাখ্যা পরম্পরা তার চিন্তাকে গড়ে তুলেছিল, সেটা জানা কিন্তু খুব দরকার, আমরা বলবো অপরিহার্য। সায়নাচার্যের বৈদিক ভাষ্য নির্মাণে পূর্ববর্তী ও সমসাময়িক দার্শনিক মতবাদের প্রভাব এবং এর বৈদিক ভাষ্য ভারতীয় মনীষার ইতিহাসে এক অনন্য সৃষ্টি। কিন্তু এই সৃষ্টি কোনো বিচ্ছিন্ন ব্যক্তিগত প্রতিভার ফল নয়, এটা বুঝতে হবে। এটি প্রায় 2 সহস্রাব্দ ধরে বিকশিত বৈদিক ব্যাখ্যা পরম্পরা, ব্যাকরণ, দর্শন, মীমাংসা, নিরুক্ত, যোগ্যতত্ত্ব এবং বেদান্ত চিন্তার একটা সুবিশাল সমন্বয়। আমরা সেখানে যেমন দেখছি আরণ্যক উপনিষদের প্রভাব আছে, তার ভাষ্যে একটা যজ্ঞমুখী, প্রধানত যজ্ঞমুখী, কিন্তু প্রয়োজনে তিনি উপনিষদীয় ব্যাখ্যাকেও গ্রহণ করেছেন। বিশেষত বিশ্বচেতনা, ব্রহ্ম এবং আত্মার ধারণা তার ব্যাখ্যাকে সমৃদ্ধ করেছে। যাস্কের নিরুক্ত দিক থেকে আমরা কি দেখি, সেখানে তিনি কেবলমাত্র যাস্কের নিরুক্তের ওই উদ্ধৃতি তুলে দেননি, এই জায়গায় লক্ষ্য করবেন। তিনি সেই ব্যুৎপত্তি বিশ্লেষণ করেছেন, প্রসঙ্গ অনুযায়ী অর্থ নির্বাচন করেছেন, একই শব্দের বহু অর্থের বিচার করেছেন, এবং এই পদ্ধতি সায়নাচার্যের ভাষ্যের মূল ভিত্তি। পাণিনীয় ব্যাকরণ তিনি
এক একটা বৈদিক শব্দের ধাতু, বিভক্তি, সমাস, প্রত্যয়, বাক্য গঠন বিশ্লেষণ করে তারপর তার অর্থ নির্ধারণ করেছে। এতটা পরিশ্রম, এতটা গভীরতা শায়নাচার্যের ভাষ্যের মধ্যে আমরা লক্ষ্য করি। পূর্ব মীমাংসার প্রভাব শায়নাচার্যের মধ্যে তো খুবই থাকবে। জৈমিনীর মতে বেদের প্রধান উদ্দেশ্য ধর্ম, কর্ম, যজ্ঞ। কিন্তু এখানে লক্ষ্য করার, শায়নাচার্য এই জায়গায় তার অনন্যতা বা তার মৌলিকতাটা কোথায়? কোন যজ্ঞে এই মন্ত্র ব্যবহৃত হবে, কোন ঋত্বিক সেটা পাঠ করবেন, কোন আচার সম্পন্ন হবেন, এই সব তথ্য তিনি কিন্তু যুক্ত করেছেন। এই জায়গাটা একটা সব জায়গার ক্ষেত্রে যেখান থেকে আমরা দেখি শায়নাচার্যের একটা গভীরতা, একটা পরিশ্রম এবং একটা ব্যাপ্তি, সেটা কিন্তু আমরা এখানে বিশেষ করে লক্ষ্য করি। কুমারিল ভট্টের প্রভাব তো তার মধ্যে আছে। বেদের অপৌরসতাকে তিনি স্বীকার করেছেন। এটা তো, এই বিশ্বাস তো শায়নাচার্যের ভাষ্যে সর্বত্র রয়েছে। প্রভাকরের মত, তার সীমিত প্রভাব আমরা দেখি। বাক্যের অর্থ নির্ধারণে প্রসঙ্গের গুরুত্ব শায়নাচার্য গ্রহণ করেছে। বেদান্ত, শায়নাচার্যের জ্যেষ্ঠ ভ্রাতা মাধবাচার্য স্বামী বিদ্যারণ্য, তিনি ছিলেন অদ্বৈত বেদান্তের অন্যতম প্রধান আচার্য। এই পারিবারিক ও বৌদ্ধিক পরিবেশের ফলে শায়নাচার্যের ব্যাখ্যার মধ্যে, ভাষ্যের মধ্যে তিনি এই বেদান্তের একটা প্রভাব আমরা তার মধ্যে দেখছি। কিন্তু এটাও ঠিক, বেদের মূল যজ্ঞ প্রসঙ্গকে তিনি কখনোই পরিত্যাগ করেননি। ধর্মশাস্ত্রের প্রভাব তার মধ্যে রয়েছে, একটা পরম্পরা, স্মৃতিগ্রন্থের প্রভাব তার ভাষ্যে লক্ষ্য করি। বিশেষত বৈদিক আচারের সামাজিক প্রয়োগ ব্যাখ্যা করতে তিনি ঐতিহ্যের সাথে একটা সামঞ্জস্য বজায় রেখেছেন। এবং তার সমকালীন বিজয়নগরের যে বৌদ্ধিক পরিবেশ ছিল, সেখানে যে অদ্বৈত, বিশিষ্টাদ্বৈত, দ্বৈত, শৈব, বৈষ্ণব, মীমাংসক, ব্যাকরণবিদ, জ্যোতির্বিদ, এই যে ধারার, এই বিভিন্ন ধারার পণ্ডিতদের যে সেখানে একটা উপস্থিতি এবং তাদের যে আলোচনা, এই যে একটা মুক্ত বৌদ্ধিক পরিবেশ, যেটা সে সময় বিজয়নগরে ভীষণভাবে লক্ষ্য করার, তার প্রভাব শায়নাচার্যের ভাষ্যের মধ্যে আমরা বিশেষভাবে লক্ষ্য করি। এবার একটা প্রশ্ন উঠে আসে, খুব স্বাভাবিকভাবে এই প্রশ্নটা আসে যে এত প্রভাব যদি তার ভাষ্যে থাকে, তাহলে তার মৌলিকতা কোথায়? আমরা বলবো তার মৌলিকতা হচ্ছে সমন্বয়। তিনি যাস্কে শব্দতত্ত্ব নিয়েছেন, ঠিক কথা, পাণিনির ব্যাকরণ গ্রহণ করেছেন, তার ভাষ্য রচনায় জৈমিনীর মীমাংসা, কুমারিলের যুক্তি, উপনিষদের আধ্যাত্মিকতা, ব্রাহ্মণ সাহিত্যের যোগ্যতত্ত্ব এবং পূর্ববর্তী বহু ভাষ্যকারের মতামত, সব কিছুকে তিনি গ্রহণ করে আত্মস্থ করে তার ভাষ্যে একত্রিত করেছেন। অর্থাৎ বহু ধারা তার ভাষ্যের মধ্যে এসে মিলে মিশে একটা নতুন রূপ ধারণ করেছে। এইটাই হচ্ছে তার অনন্যতা। এত গভীর, ব্যাপ্ত এবং বিশাল বিস্তৃত কাজ, এত দর্শন, ব্যাকরণ, এত কিছুর সমন্বয়, এমন জ্ঞান, এমন কাজ, এমন একটা ভাষ্য রচনা ভারতবর্ষের জ্ঞান ইতিহাসে অভূতপূর্ব। তিনি, এটা তো আমরা বারবার বলবো, সবাই এটা স্বীকার করবেন যে তিনি একক দর্শনের ভাষ্যকার নন। তিনি ভারতীয় বৈদিক জ্ঞান ঐতিহ্যের এক মহান সমন্বয়কারী।
তার রচনায় আমরা এত ধারা, একটা সৃজনশীল মিলন আমরা সেখানে লক্ষ্য করি। সুতরাং এবং এই কারণে তার ভাষ্য কেবল একটা ধর্মীয় ব্যাখ্যা নয়, এটা কি না, এটা ভারতীয় বৌদ্ধিক ইতিহাসের এক মহাসংকলন। তার অসামান্য কৃতিত্ব নতুন মতবাদ প্রতিষ্ঠায় নয়, তার অসামান্য কৃতিত্ব বহু শতাব্দী ধরে সঞ্চিত জ্ঞানকে সুসংগঠিত, সংরক্ষিত এবং উত্তরাধিকার সূত্রে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। এই দৃষ্টিকোণ থেকে সায়নাচার্য ভারতীয় মনীষার ইতিহাসে এক অনন্য স্থান গ্রহণ করে আছেন। সায়নাচার্যকে বোঝার জন্য আমরা এই কথাটা অবশ্যই বলবো, সায়নাচার্যকে বোঝার জন্য শুধু তিনি যাদের অনুসরণ করেছেন তা নয়, যাদের সঙ্গে তিনি নীরব বৌদ্ধিক সংলাপ করেছেন, নীরব বৌদ্ধিক সংলাপ, তাদেরও জানা প্রয়োজন। তবে এখানে একটা কথা আমরা বলবো, সায়নাচার্যের ভাষ্যে বৌদ্ধ বা জৈন দর্শনের প্রত্যক্ষ উদ্ধৃতি খুব কম, তাই তাদের প্রভাব নিয়ে আলোচনা করতে হলে ইতিহাস সম্মত সীমা মেনে আমাদের চলতে হবে। ন্যায় বৈশেষিক ও অন্যান্য ভাষ্যে বৌদ্ধ জৈন ন্যায় বৈশেষিক ও অন্যান্য দর্শনের প্রত্যক্ষ পরোক্ষ প্রভাব এবং তার একটা ঐতিহাসিক মূল্যায়ন আমরা করতে পারি। এটা বলার, এটা আমাদের লক্ষ্য করার যে চতুর্দশ শতকের এমন এক সময়ে সায়নাচার্য আবির্ভূত হয়েছেন যখন ভারতবর্ষ বহু শতাব্দী ধরে নানা দর্শন ও ধর্মীয় পরম্পরার মধ্যে গভীর বৌদ্ধিক বিতর্ক, একটা ধারা, একটা চলমান ধারা আমরা লক্ষ্য করি। বেদান্ত, মীমাংসা, ন্যায় বৈশেষিক, সাংখ্য, যোগ, বৌদ্ধ, জৈন এইসব ধারার যুক্তি ও পাল্টা যুক্তি ভারতীয় চিন্তার জগৎকে সমৃদ্ধ করেছিল বা করে চলেছিল। সায়নাচার্যের ভাষ্যে সব দর্শনের প্রভাব তেমন সমানভাবে দেখা গেছে একথা আমরা বলবো না, বরং কিছু দর্শন তার ভিত্তি, কিছু দর্শন তার পটভূমি, আর কিছু দর্শন তার নীরব প্রতিপক্ষ। প্রত্যক্ষ প্রভাবের চেয়ে বিতর্কের প্রতি পটভূমিতে দাঁড়িয়ে আছে বৌদ্ধ দর্শন সায়নাচার্যের ভাষ্যে। এবং এটা তো ঠিক, সেই শতকে, চতুর্দশ শতকে দক্ষিণ ভারতে বৌদ্ধ ধর্মের প্রভাব, প্রাতিষ্ঠানিক শক্তি অনেকটাই ক্ষীণ হয়ে গিয়েছিল। তখন সেখানে আচার্য শঙ্কর এসে গিয়েছেন, মাধবাচার্য এসে গিয়েছেন, মানে মধ্বাচার্য এসে গেছেন এবং অন্যান্য দর্শনের সেখানে প্রতিষ্ঠা ঘটে গিয়েছে। ফলে সায়নাচার্য তার ভাষ্যে খুব কম ক্ষেত্রেই বৌদ্ধ আচার্যদের সরাসরি উদ্ধৃতি করেছে। তার অর্থ এটা নয় যে বৌদ্ধ দর্শন তার কাছে অজানা ছিল, বরং তিনি এমন এক দার্শনিক পরিবেশে কাজ করেছেন যেখানে বহু শতাব্দী ধরে বৈদিক মীমাংসক ও বেদান্তীরা বৌদ্ধ যুক্তির সাথে তর্ক বিতর্ক করেছেন এবং বিশেষত জ্ঞানের প্রমাণ, ভাষার অর্থ, জগতের বাস্তবতা, কারণ কার্য সম্পর্ক ইত্যাদি বিষয় তার ব্যাখ্যার পটভূমিতে সেই বিতর্কের একটা প্রতিধ্বনি আমরা লক্ষ্য করি। জৈন দর্শনদের অনেকান্তবাদ অর্থাৎ সত্যের বহুমাত্রিকতা এবং শর্ত সাপেক্ষ বিচার ভারতীয় দর্শনে একটা গভীর প্রভাব ফেলেছিল। সায়নাচার্য জৈনমত সরাসরি কিন্তু অনুসরণ করেননি, তবে একটা বিষয় লক্ষণীয়, তিনি বহু স্থানে বিকল্প ব্যাখ্যার
উল্লেখ করেছেন। অন্যে তু অর্থাৎ অন্য আচার্যদের মতে, এটা সায়নাচার্যের ভাষ্যের মধ্যে আমরা বারবার দেখি। এটা হচ্ছে জৈন অনেকান্তবাদ এর একটা প্রভাবের প্রমাণ আমরা বলবো না, কিন্তু একটা বিস্তৃত বৌদ্ধিক সহিষ্ণুতার পরিচয়। প্রত্যক্ষ প্রমাণ বলছি না, কিন্তু একটা বিস্তৃত বৌদ্ধিক সহিষ্ণুতার পরিচয়, যা মধ্যযুগীয় ভারতীয় পাণ্ডিত্য জগতের গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল। এটা কিন্তু এখন আমরা খানিকটা এইসব ক্ষেত্রে অসহিষ্ণু হয়ে উঠছি, এটাও বলতে হবে। যাই হোক, ন্যায় দর্শনের প্রভাব সেখানে রয়েছে, বৈশেষিক দর্শনের প্রভাব রয়েছে, সাংখ্য দর্শনের প্রভাব রয়েছে, জৈন দর্শনের প্রভাব রয়েছে, মীমাংসা, অদ্বৈত, বেদান্ত, এই সবের প্রভাব তার ভাষ্যের মধ্যে রয়েছে। এগুলো আমরা বিশেষ করে লক্ষ্য করি, খুব ভালো করে লক্ষ্য করা যায়। সায়নাচার্যের প্রকৃত শক্তি কোনো এক দর্শনের অনুসারী হওয়া নয়, বরং বিভিন্ন ভারতীয় জ্ঞানধারাকে যথাযথ গুরুত্ব দিয়ে বৈদিক ব্যাখ্যার একটা সুসংহত রূপ নির্মাণ করেছেন তিনি। তার ভাষ্য মীমাংসা প্রধান, ব্যাকরণ তার ভিত্তি, নিরুক্ত তার চাবিকাঠি, উপনিষদ তার দার্শনিক গভীরতা, আর সমগ্র ভারতীয় বৌদ্ধিক পরিবেশ তার নীরব পটভূমি। এই কারণে তিনি কেবল একজন ভাষ্যকার নন, তাকে কেবলমাত্র একজন বৈদিক ভাষ্যকার একথা বললে কম বলা হয়। তিনি ভারতীয় জ্ঞান সভ্যতার এক মহান সমন্বয়কারী। তার রচনায় আমরা মতভেদের সংঘর্ষের চেয়ে জ্ঞানের ধারাবাহিকতা ও সংলাপের শক্তিই বেশি প্রত্যক্ষ করি। এই দৃষ্টিভঙ্গি তাকে ভারতীয় মনীষার ইতিহাসে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করেছে। হ্যাঁ, আমরা এখানে এই কথাগুলো বললাম, এটা আপনারা বলতে পারেন তার প্রত্যেকটা ভাষ্যের এই উদাহরণ তুলে আমরা এখানে ধরি, এক এক করে তুলে ধরিনি। অর্থাৎ কীভাবে কোথায় কোথায় তার দর্শনের, মানে যোগ দর্শন, সাংখ্য দর্শন, বৈশেষিক দর্শন, ন্যায় দর্শন, জৈন দর্শন, বৌদ্ধ দর্শনের মানে ভাষ্য ধরে ধরে আমরা উদাহরণ দিয়ে আলোচনা করিনি। সেটা করার উপযুক্ত পটভূমি এই পর্বটি নয়, কারণ অতটা সময় এখানে দেওয়া সম্ভব হবে না, ধৈর্যচ্যুতি হতে পারে। এক তো এই ধরনের আলোচনা অনেকে মানে শুনতেই চান না। যাই হোক, যে আপনারা যারা শুনছেন আমরা তাদের কাছে সত্যিই কৃতজ্ঞ। তবে যদি আপনারা চান তাহলে সায়নাচার্যের ভাষ্যে 100টি গুরুত্বপূর্ণ বৈদিক মন্ত্র ধরে ধরে আমরা বিশ্লেষণ করতে করব যদি আপনারা চান। আপনারা মতামত জানান, আপনারা কমেন্টসে জানান বা হোয়াটসঅ্যাপ করুন। আমরা তাহলে সায়নাচার্যের ভাষ্যের 100টি গুরুত্বপূর্ণ বৈদিক মন্ত্রের বিশ্লেষণ আমরা ধরে ধরে করব এই পর্বে না। তবে আমরা বলবো এই কাজ খুবই বিরল, এই কাজ এখন কেউ করেন না, তবে আমরা করব যদি আপনারা চান। সায়নাচার্য সম্পর্কে বিভিন্ন দার্শনিক চিন্তক সমাজের মতামত যদি আমরা বিশ্লেষণ করতে চাই, একটি বিষয় মাথায় রাখতে হবে, সব মনীষী সায়নাচার্য সম্পর্কে সরাসরি বিস্তারিত মতামত রেখে যাননি, এই কথা তো আমরা বলেছি। সেখানে আমরা বিভিন্ন মনীষীদের কথা আমরা বলেছি, দয়ানন্দের কথা বলেছি,
বিবেকানন্দের কথা বলেছি, শ্রী অরবিন্দের কথা বলেছি, অনির্বাণের কথা বলেছি, আধুনিক পণ্ডিত সমাজ ভারতবর্ষের এবং পাশ্চাত্যের, তাদের কথা আমরা বলেছি। আলোচনার উপসংহার আমরা এবার একটু টানতে চাই, আর দীর্ঘ বেশি করব না। উপসংহারে আমরা বলবো যে আচার্য সায়ন ভারতীয় জ্ঞান সভ্যতার এক অমর প্রহরী। ভারতবর্ষের ইতিহাসে যুগে যুগে এমন কিছু মহামানবের আবির্ভাব ঘটেছে যাদের জীবন ও কর্ম কোনো একটি শতাব্দী বা একটি সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নয়। তারা সমগ্র জাতির চেতনা এবং সেই চেতনার অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। আচার্য সায়নাচার্য সেই বিরল মহাপুরুষদের অন্যতম। তিনি রাজনীতির নায়ক নন, যুদ্ধ জয়ের বীর নন, নতুন কোনো ধর্ম বা দর্শনের প্রতিষ্ঠাতাও নন, কিন্তু তিনি এমন এক মহৎ কর্ম সম্পাদন করেছেন যার ফল ভোগ করছে সমগ্র ভারতীয় জ্ঞান সমাজ এবং বিশ্ব মানবতা। চতুর্দশ শতাব্দী ছিল ভারতীয় ইতিহাসের এক কঠিন সন্ধিক্ষণ। বহিরাগত আক্রমণ, রাজনৈতিক বিপর্যয় এবং সাংস্কৃতিক অনিশ্চয়তার মধ্যে বহু প্রাচীন জ্ঞানধারা বিলুপ্ত হবার একটা আশঙ্কা দেখা দিয়েছিল। সেই সংকটকালে আচার্য মাধব অর্থাৎ স্বামী বিদ্যারণ্য এবং আচার্য সায়ন উপলব্ধি করেছিলেন যে একটি জাতির প্রকৃত শক্তি তার শাস্ত্র সংস্কৃতি ও জ্ঞান চর্চার মধ্যে নিহিত। তাই বিজয়নগরের সাম্রাজ্যের সুবিশাল আশ্রয় তারা যেমন পেয়েছেন, সেই আশ্রয়ে তারা যে জ্ঞান চর্চার সূচনা করেছিলেন তার শ্রেষ্ঠ ফল হল সায়নাচার্যের সুবিশাল বৈদিক ভাষ্য সম্ভার। সায়নাচার্যের অনন্যতা এই যে তিনি অতীতকে অন্ধভাবে পুনরাবৃত্তি করেননি, আবার নিজস্ব কল্পনাকেও শাস্ত্রের ওপর আরোপ করেননি। তিনি ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ, মীমাংসা, বেদান্ত, ব্রাহ্মণ, আরণ্যক এবং পূর্ববর্তী অসংখ্য আচার্যদের মতকে বিচার বিশ্লেষণ করে আমরা বলবো এক বিস্ময়কর সমন্বয়ের মাধ্যমে বেদের অর্থকে সুসংহত রূপে উপস্থাপন করেছেন। তার এই পদ্ধতি ভারতীয় বৌদ্ধিক ঐতিহ্যে এক অনন্য আদর্শ। পরবর্তী যুগে তার ভাষ্যকে কেন্দ্র করে মতভেদ হয়েছে, ঠিক, সমালোচনা হয়েছে, নতুন ব্যাখ্যাও এসেছে। স্বামী দয়ানন্দ সরস্বতী তার যোগ্যকেন্দ্রিক ব্যাখ্যার সমালোচনা করেছেন। শ্রী অরবিন্দ বেদের গভীর প্রতীকী আধ্যাত্মিক অর্থের উপর নতুন আলোকপাত করেছেন। স্বামী বিবেকানন্দ এবং শ্রীমৎ অনির্বাণ বেদের বহুমাত্রিক ব্যাখ্যার কথা বলেছেন। কিন্তু লক্ষণীয় বিষয় এটাই যে কেউই সায়নাচার্যের অসাধারণ পাণ্ডিত্য, তার ঐতিহাসিক গুরুত্ব কিংবা বৈদিক সংরক্ষণে তার অতুলনীয় অবদানকে অস্বীকার করেননি। মতভেদ তার ব্যাখ্যার সীমা নিয়ে, তার মহিমা নিয়ে নয়, ব্যাখ্যার সীমা নিয়ে, মহিমা নিয়ে নয়। আজকের গবেষণা জগতে একই সত্য প্রতিষ্ঠিত। আধুনিক ভাষা বিজ্ঞান, প্রত্নতত্ত্ব ও তুলনামূলক বৈদিক গবেষণা নতুন নতুন তথ্য উপস্থাপন করছে, আমরা পাচ্ছি।
তবু সায়নাচার্যের ভাষ্য ছাড়া বৈদিক গবেষণার যাত্রা শুরু করাই প্রায় অসম্ভব। তিনি আজও গবেষকের প্রথম সহযাত্রী, বৈদিক ছাত্রের প্রথম শিক্ষক এবং বৈদিক অন্বেষণের অন্যতম প্রধান পথপ্রদর্শক। আচার্য সায়নের জীবন আমাদের একটি গভীর শিক্ষা দেয়। জ্ঞান কেবল তার ব্যক্তিগত অর্জন নয়, জ্ঞান কেবল ব্যক্তিগত অর্জন নয়, তা জাতীয় সম্পদ। সেই সম্পদকে রক্ষা করা, ব্যাখ্যা করা এবং আগামী প্রজন্মের হাতে সসম্মানে তুলে দেওয়াই হচ্ছে প্রকৃত ঋষিকর্ম। তিনি প্রমাণ করেছেন একজন কলমধারী মনীষী কখনো হাজারো অস্ত্রধারী সেনাপতির চেয়েও ইতিহাসে অধিক স্থায়ী প্রভাব বিস্তার করতে পারেন। আজ যখন ভারত পুনরায় তার প্রাচীন জ্ঞান ব্যবস্থাকে নতুন দৃষ্টিতে মূল্যায়ন করছে, যখন বিশ্ব বৈদিক সাহিত্য, উপনিষদ, সংস্কৃত এবং ভারতীয় দর্শনের প্রতি তার বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানে, শিক্ষা কেন্দ্রে নব উদ্দীপনায় আকৃষ্ট হচ্ছে, তখন আচার্য সায়নের জীবন ও কর্ম আমাদের নতুন করে প্রাণিত করে। তিনি আমাদের স্মরণ করিয়ে দেন সভ্যতার প্রকৃত ভিত্তি হচ্ছে অর্থ, ক্ষমতা বা সামরিক শক্তি নয়, তার প্রকৃত ভিত্তি হচ্ছে জ্ঞান, সংস্কৃতি এবং আত্মপরিচয়। অতএব আচার্য সায়নকে স্মরণ করা মানে কেবল একজন বৈদিক ভাষ্যকারকে স্মরণ করা নয়। আমরা এই 3টি পর্বে কেবল একজন বৈদিক ভাষ্যকারকেই স্মরণ করিনি, আমরা ভারতীয় জ্ঞান সভ্যতার সেই অমর সাধনাকে প্রণাম করার একটা প্রচেষ্টা করেছি, যার আলো শতাব্দীর পর শতাব্দী অতিক্রম করে আজও আমাদের পথ দেখাচ্ছে। যতদিন বেদ থাকবে, যতদিন ভারতীয় সংস্কৃতি থাকবে, যতদিন মানুষ জ্ঞান, সত্য ও চিরন্তনের সন্ধান করবে, ততদিন সায়নাচার্যের নাম শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হবে। তিনি ইতিহাসের একটি অধ্যায়ন মাত্র নন, তিনি ভারতীয় চেতনার এক অবিনশ্বর আলোক স্তম্ভ। বিদ্যা নাম নরস্য রূপম অধিকং প্রচ্ছন্ন গুপ্ত ধনম বিদ্যা ভোগকারী যশ সুখকরি বিদ্যা গুরুণাং গুরু ইয়ান ভদ্র কর্তব্য যন্তু বিশ্বতঃ। বিশ্বের সব দিক থেকে, সব পদ দিয়ে, সমস্ত ভাবনার থেকে আমাদের কাছে কল্যাণকারী চিন্তা ও জ্ঞান প্রবাহিত হোক। আমরা যেন কখনোই কোনো বিষয়ে কোনোভাবেই সংকীর্ণ মনা না হই। আমরা যেন উদারভাবে সব মতকে গ্রহণ করতে, ভারতীয় ঐতিহ্যকে ধারণ করতে পারি। আমাদের মধ্যে কোনো রকম গোঁড়ামি যেন না থাকে। আশা করি এই 3টি পর্বে সায়নাচার্য সম্পর্কে আলোচনা আপনাদের কাছে তার একটি পরিচয় তুলে ধরতে আমরা খানিকটা সক্ষম হয়েছি। ভালো লাগলে এই পর্বগুলি অন্যান্য উৎসাহীদের কাছে অবশ্যই পৌঁছে দেবেন লাইক শেয়ারের মাধ্যমে। আর এ বিষয়ে আপনাদের নির্দিষ্ট মতামত, জিজ্ঞাসা বা যা আমাদের সমৃদ্ধ করে, ফোনের মাধ্যমে হোক, যা আপনারা করে থাকেন, হোয়াটসঅ্যাপে, কমেন্ট সেকশন ইত্যাদির মাধ্যমে অবশ্যই করতে পারেন। সবাই খুব ভালো থাকবেন। পরবর্তী নতুন একটি বিষয় নিয়ে আগামী পর্বে আপনাদের সাথে দেখা হবে। নমস্কার।